গণঅভ্যুত্থানে 858 জন শহীদ, প্রাথমিক তালিকা প্রকাশ। দলীয় স্বার্থে পুলিশকে অপরাধে জড়ানো হয় বললেন আইজিপি। রাজনৈতিক সংকটে ঐক্যে জোর বিএনপির। 12 দলীয় জোট ও সমমনাদের সঙ্গে বৈঠক। 2025 সালে নির্বাচন সম্ভব বলছে জামায়াত। শিক্ষার্থী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো বুয়েটে বিক্ষোভ। মামলা নিতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এবং ডলারের দামে অস্থিরতা কমাতে আসছে নতুন পদ্ধতি। শেয়ার বাজারে স্থবিরতায় নিয়ন্ত্রক সংস্থাকে দায় দিলেন অর্থ উপদেষ্টা। বিনিয়োগকারীদের দায়ী করছে না, যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাইম আবির। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন 858 জন আর আহত 11,551। প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করে এই তথ্য জানিয়েছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এদিকে দলীয় স্বার্থে পুলিশকে অপরাধে জড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এসব ঘটনার জন্য লজ্জিত বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন মুন্নাফ রশিদ। জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন স্বৈরাচার পতনের আন্দোলনের রূপ নেয়, ততক্ষণে ঝরে যায় আবু সাইদ, মুগ্ধ কিংবা নাফিসের মতো তাজা প্রাণ। এরপর যখন আন্দোলন হয় অপ্রতিরোধ্য, বাধাহীন, তখন তা দমিয়ে ক্ষমতায় থাকতে নির্বিচারে গুলি চালানোর সিদ্ধান্ত নেয় কর্তৃত্ববাদী শেখ হাসিনা। পুলিশ, আনসার, র্যাব কিংবা বিজিবির বেহিসাবি বুলেটে খালি হয় শত শত মায়ের বুক। তবে 5 আগস্ট গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রায় 4.5 মাসেও অজানা ছিল শহীদের সংখ্যা। শনিবার প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করল গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। তালিকা অনুযায়ী ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছেন 885 জন এবং আহত 11,551 জন। প্রকাশিত তালিকার বিষয়ে কারো মতামত, পরামর্শ বা সংযোজন বিয়োজন থাকলে 23 ডিসেম্বরের মধ্যে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে জানানোর জন্য বলা হয় বিজ্ঞপ্তিতে। জুলাই আগস্টে গণহত্যার অগ্রণী ভূমিকায় শুরুতে নাম আসে পুলিশের। সবচেয়ে আগ্রাসী ভূমিকায় ছিল এই বাহিনী। এজন্য সাবেক আইজিপিকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। পুলিশকে নিয়ে তাই আলোচনা সমালোচনা এখনও তুঙ্গে। এ নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমও। শনিবার দুপুরে সিলেটে তিনি বলেন, দলীয় স্বার্থে পুলিশকে অপরাধে জড়ানো হয়েছে। মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না, এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন। 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই। আপনারা জানেন, আমরাও জানি। পুলিশের সে সময়ের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেন পুলিশ মহাপরিদর্শক। তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার। রাজধানীর আইডিপি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশকে নতুন করে সাজাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এদিকে 2-1 দিনের মধ্যে ঢাকার চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ শেষ করে গ্রেপ্তার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিস্তারিত জানাবেন রাব্বি হোসেন। আওয়ামী সরকারের পতনের পর ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়ে পড়ে বেসামাল। ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধে অতিষ্ঠ নগরবাসীর জীবনে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নিতে দেখা গেলেও কার্যত তার সুফল আসেনি এখনো। এবার এলাকাভিত্তিক অপরাধ কমাতে রমনা থানায় বসবাসকারী ছাত্র জনতা ও নাগরিকদের সহযোগিতা কি হবে, এ নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপির রমনা বিভাগ। মতবিনিময় সভায় ছাত্র জনতারা বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ হয়রানি কমাতে পুলিশের কঠোর অবস্থান প্রত্যাশা করেন তারা। পুলিশ এবং জনতা যদি একসাথে কাজ করে
তাহলে দেশে শান্তি শৃঙ্খলা এবং একটা সুন্দর একটা পরিবেশ আবহাওয়া তৈরি হবে। আমাদের দেশটাকে আমরা রক্ষা করতে পারি এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমাদের ছাত্র সমাজ যারা আছেন তারা অবশ্যই এই বিষয়ে জাগ্রত থাকবেন। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে কোনো দাঙ্গা থাকবে না, যেখানে কোনো ঝামেলা হবে না, যেখানে আসলে আমরা মন খুলে পুলিশের কাছে যে কোনো সহায়তা চাইতে পারবো। অপরাধ কমাতে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা চেয়ে ডিএমপি কমিশনার বলেন, 1-2 দিনের মধ্যেই ঢাকার চাঁদাবাজিদের তালিকা তৈরির কাজ শেষ হবে, আর দ্রুতই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে। নগরীর যানজট ও ভোগান্তি কমাতে সকল ধর্মীয় ও রাজনৈতিক সভা সমাবেশ ঘরোয়া পরিবেশে করারও আহ্বান জানান তিনি। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা করতেছে, চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। কোনো একটি কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হবে যে আমি এই অনুষ্ঠান, এই মিছিল করতে গিয়ে যেন অন্যের দুর্ভোগ টেনে না আনি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস দিলেন ডিএমপি কমিশনার। সব দায়িত্ব যদি আপনারা পুলিশের ঘাড়ে চাপিয়ে দেন, তাহলে পুলিশের পক্ষে এত সমস্যা মোকাবেলা করা অত্যন্ত কঠিন। সো আমি অনুরোধ করব সমাজের যারা নেতৃবৃন্দ আছেন সবাই এগিয়ে আসেন। বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা উপস্থিত থেকে দেশকে নতুন করে সাজাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পাশাপাশি সকল প্রোপাগান্ডা রুখে দিতে পুলিশকে সহযোগিতা করার কথা জানান তারা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মতো সামনের দিনে ঐক্য ধরে রেখে সব সমস্যার সমাধান করতে হবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বালদলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিষয়ে 12 দলীয় জোটের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম খান। এ সময় জোট প্রধান ও জাতীয় পার্টির কাজী জাফর অংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর ঐক্যের প্রয়োজনীয়তা এখনও ফুরিয়ে যায়নি। আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে আমরা মত বিনিময় করেছি। এই ধারাবাহিকতায় আজকেও আবার এর খানিকক্ষণ পরে আরেকটা আপনার সমমনা জোটের সঙ্গে আমরা বসবো, এরপরে লেবার পার্টির সঙ্গে বসবো এবং আপনার এলডিপির তাদের মূল নেতারা 2-1 জন বাইরে আছেন ঢাকার, সেজন্য তারা ফেরার পরে 2-1 দিনের মধ্যে বসবো। ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরো গভীরভাবে অনুভূত হবে। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, 3 থেকে 6 মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালেই নির্বাচন দেওয়া সম্ভব। শনিবার কুমিল্লা 14 গ্রামে যুব সম্মেলনে একথা বলেন তিনি। নিরপেক্ষ পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে এবং সেটি 2025 সালের ভিতরে হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভব যদি তারা আংশিক সংস্কার করে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের ভিতরে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরেই এই বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান করবে। এটাই জাতির প্রত্যাশা, জামাত ইসলামের দাবি। রাজধানীর পূর্বাঞ্চলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি সহ 5 দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ক্যাম্পাসের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা। হত্যাকাণ্ডের বিচার ছাড়াও আহতদের চিকিৎসার ব্যয় বিবাদী পক্ষকে বহন, নিহত মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং তদন্তে বাধা দেবার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বুয়েট শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন মামলা নিতে অসহযোগিতা করছে পুলিশ। সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদী মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা। গেল শুক্রবার রাতে পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে মোটরসাইকেল চাপা দেয় একটি গাড়ি। এতে ঘটনাস্থলে মারা যান বুয়েটের 2য় বর্ষের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। গুরুতর আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন মেহেদি হাসান খান ও অমিত সাহা নামে বুয়েটের আরও 2 শিক্ষার্থী। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, সড়কের নিরাপত্তা আইন জোরদার করুন,
দেশের বিচার ব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাতে জিম্মি হওয়ার হাত থেকে রক্ষা করুন। আর কোনো প্রাণ যেন এভাবে সড়কের কোনো মাতাল নেশাগ্রস্ত ব্যক্তির হাতে না ঝরে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের মাধ্যমে দেশে একটি দৃষ্টান্ত স্থাপন করুন। পুলিশ প্রাইভেট কারের চালক সহ 3 জনকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে রূপগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং পরবর্তীতে তাদের রূপগঞ্জ থানায় নেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের সাথে থানায় পৌঁছায়। থানায় ঘটনার বিবরণ জানার পর কর্তব্যরত এসআই মামলা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সাথে অসহযোগিতামূলক আচরণ করতে থাকেন। আমদানি ব্যয় ও দায় পরিশোধের চাপে ফের অস্থিতিশীল ডলারের বাজার। প্রতি ডলার লেনদেন হচ্ছে 127 টাকা পর্যন্ত, আর ব্যাংকগুলোকে নির্ধারিত দামের বাইরে গিয়ে কিনতে হচ্ছে ডলার। তাই এবার আইএমএফ এর পরামর্শে নতুন ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে আংশিক বাজার নির্ভর বিনিময় হার নির্ধারণ করা হবে। তবে ডলার সরবরাহ স্বাভাবিক করতে পুরোপুরি বাজারের উপর দাম ছেড়ে দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাবেন আতাউর নিয়ন। আওয়ামী লীগের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে যে বিনিয়োগ হয়েছে তার 40% বেশি লুটপাট আর পাচার হয়েছে, যার পরিমাণ 28 লাখ কোটি টাকার বেশি। এই অর্থ পাচারে চাপ পড়েছে রিজার্ভে, আর সংকট দেখা দেয় ডলারের। ফলে বৈশ্বিক পরিস্থিতির সাথে কমতে থাকে টাকার মান। সময়ের সাথে সাথে সেই দাম সমন্বয় না করায় সংকট আরও বাড়ে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় প্রতি ডলারের দাম ছিল 67 টাকা। এই দর বেড়ে 2011 সাল পর্যন্ত 69 থেকে 70 টাকার মধ্যে ওঠানামা করে। 2012 সাল থেকে ডলারের দাম এক লাফে 76 টাকায় পৌঁছায়। 2014 সালে হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে ডলার বাজার হয়ে ওঠে অস্থিতিশীল। ব্যাংক থেকে নানা জালিয়াতি করে অবাধে ডলার পাচার শুরু হয়। সরকার বিদেশি ঋণ এনে এই ঘাটতি মেটানোর চেষ্টা করে। পরে টাকার অবমূল্যায়ন করা হয় কয়েক দফা। এতে পরিস্থিতির কোনো উন্নতি না হলে বাড়তে থাকে ডলারের সংকট। 2017 সালের অক্টোবরে প্রতি ডলারের দর ছিল 80 টাকা, যা 2020 সালে 84 টাকা 95 পয়সা ও 2021 সালে হয় 85 টাকা। এরপর 2022 সালে এক লাফে প্রতি ডলারের দর পৌঁছায় 100 টাকায়। তবে এর পরও থাকে ডলারের চরম সংকট। 2023 সালে খোলা বাজারের প্রতি ডলারের দর 130 টাকা পর্যন্ত উঠে যায়। পরে কেন্দ্রীয় ব্যাংকের সংকোচন নীতির কারণে ডলারের দর কিছুটা কমে আসে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরামর্শে ক্রলিং পেগ পদ্ধতি চালু করলে প্রতি ডলারের দর 120 টাকায় ওঠানামা করে। এই পদ্ধতিতে ডলারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে গত কয়েক মাস ডলার বাজার স্থিতিশীল থাকলেও আমদানি ও দায় পরিশোধের চাপ বাড়ায় ফের বাড়ছে ডলারের দাম। ফলে খোলা বাজারে এর দর হয়েছে 127 টাকা পর্যন্ত। তাই ব্যাংকগুলোকে বাজারের সাথে তাল মিলিয়ে বেশি দামি কিনতে হচ্ছে ডলার। এ সময় ব্যাংকগুলোকে 125 থেকে 126 টাকা পর্যন্ত দাম দিয়ে ডলার কিনতে দেখা গেছে। তাই আইএমএফ এর পরামর্শে এবার নতুন ক্রলিং পেগ পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলার সরবরাহ বাড়বে বলে মনে করে সংস্থাটি। চাহিদার চাপে দাম বেড়ে যাওয়ায় নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে ডলার কিনতে হচ্ছে ব্যাংকগুলোকে। তাই আইএমএফ এর পরামর্শে আংশিক বাজার ভিত্তিক ডলারের দাম নির্ধারণ ব্যবস্থা চালু করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ধারণা করা হচ্ছে দ্রুত সহনীয় পর্যায়ে নেমে আসবে ডলারের দাম। তবে বিশ্লেষকরা বলছেন ডলারের দাম বাড়লে মূল্যস্ফীতি আরও বাড়বে। সেক্ষেত্রে অতি দ্রুত ডলারের দাম সহনীয় পর্যায়ে নামানো না গেলে ভোগান্তি বাড়বে সাধারণ মানুষের। নতুন এই পদ্ধতিতে ব্যাংকগুলোর কাছ থেকে বাজারের দাম সংগ্রহ করে সর্বনিম্ন ও সর্বোচ্চ দর নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। আর সমন্বয় করা হবে অনেকটা স্মার্ট সুদহার নির্ধারণের পদ্ধতি অনুসারে। ফলে দ্রুত সংকট কমে যাবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংক। আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আমরা সেট করে দিয়েছিলাম, এর মধ্যে হয়তো ব্যাংকগুলো থাকতে পারছে না। চাহিদা কি কারণে বেড়েছে, তার মধ্যে ইম্পোর্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অন্য কারণেও থাকতে পারে। কি কারণ আছে এবং কিভাবে এটাকে অ্যাড্রেস করা হবে, ইতিমধ্যে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, আমরা পর্যবেক্ষণে রেখেছি। এবং আমরা আসলে এই ক্রলিং পেগটাকে আরেকটা নতুন নাম দিয়ে নিউ ক্রলিং পেগ এরকম একটা সিস্টেম নিয়ে একটা কর্মরেখা আমাদের এখানে ঠিক করা হয়েছে। অপরদিকে আংশিক নয়, পুরোপুরি বাজারের উপর দাম ছেড়ে না দিলে সংকট কাটবে না বলে জানান এই বিশেষজ্ঞ। ডলারের চাহিদার প্রেক্ষিতে যদি আমরা যোগানটা নিশ্চিত করতে না পারি, তখন হচ্ছে ডলারের দামটা বেড়েই যাবে। সুতরাং এরকম চাপিয়ে রেখে ডলারের দামটা একটা স্থিতিশীল রাখার যে প্রচেষ্টা, এটা
অদূর ভবিষ্যতে বা লং টার্মে এটা আসলে সুখকর কোনো পরিস্থিতি বা সুফল এনে দেবে বলে মনে হয় না। এটা বাজারের উপরে ছেড়ে দেওয়া উচিত। ডলারের দাম সহনীয় করা না গেলে সুদ হার বৃদ্ধির সুফল মূল্যস্ফীতিতে দেখা যাবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শেয়ার বাজারের দীর্ঘদিনের দুরবস্থার জন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়ী করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। রাজধানীর সিডাপ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাংকিং সহ আর্থিক খাত ও মূল্যস্ফীতির তথ্য নিয়ে বিগত সরকারের মতো কোনো ধরনের কারচুপি করছে না অন্তর্বর্তী সরকার। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো মিছিল হচ্ছে, তার হিসেবে সেক্রেটারি করেছিলেন। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজামটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে, এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না। যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। গেল 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছে 141 জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,29,000 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য মতে গত 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছেন 561 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 70 জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে 22 জন, বরিশাল বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 8 জন ও ময়মনসিংহ বিভাগে 5 জন ভর্তি হয়েছেন। এদিকে চলতি বছর এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশি। গেল 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্য বলছে, শতকরা হিসেবে পুরুষ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 63.1% এবং নারী রোগী আক্রান্ত হয়েছে 36.9%। প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় এবং তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান কর্মজীবনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। জানাজা শেষে হাসান আরিফের মরদেহ সিএমএইচ হিমঘরে রাখা হয়েছে। সোমবার দাফন করা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। শাহাদাত অভ্র জানাচ্ছেন বিস্তারিত। জীবনপথে 83 বছরের দীর্ঘ যাত্রার অনন্তের পথে পাড়ি দেয়া 55 বছরের আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবেই সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বর্ষিয়ান এই আইনজীবীর কফিনবন্দি মরদেহটি বহন করেন। শুক্রবার বাদ এশা প্রথম জানাজার পর শনিবার সকালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। এছাড়া সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার সহ আইনজীবীরাও ছিলেন জানাজায়। প্রয়াত এই উপদেষ্টার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন দীর্ঘদিনের সহকর্মীরা। হারিয়ে দেশও একজন মূল্যবান আইনজীবীকে হারিয়েছে। আমি নিজেও একটু ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। অর্থাৎ ওনার রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই কামনা করি এবং দোয়া করি। পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা সুবিধা হবে। সিনিয়র আইনজীবীরা বলেন, হাসান আরিফের মৃত্যু দেশের আইন অঙ্গনে শূন্যতা তৈরি করেছে। তার মৃত্যু বাংলাদেশের আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে, এটা অপূরণীয়। ওনাকে সৎ, নামাজি, একজন দিনদার মানুষ হিসেবে, দেশপ্রেমিক একজন মানুষ হিসেবে পেয়েছি। তিনি অসাধারণ আইনজীবী ছিলেন, তার সাবমিশন এগুলো অনুকরণীয়। শনিবার দুপুর 12টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। অংশ নেন সচিব সহ সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তারা। হাসান আরিফের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তারা বলেন, সৎ ও নিষ্ঠার সাথে তিনি তার কর্মজীবনের দায়িত্ব পালন করে গেছেন।
হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন। স্যার ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন আমাদের মামলাগুলো করে দেওয়ার জন্য। 23 তারিখ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছেলে। 23 তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনও এক্স্যাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দেব। শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বর্ষিয়ান আইনজীবী ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। তুরাগ নদীর উপর মেয়াদোত্তীর্ণ বেইলি ব্রিজের ওপর চলাচল করছিল ভারী যানবাহন। ভোররাতে ব্রিজটি ভেঙে নদে পড়ে যায় একটি ট্রাক ও সিএনজি। স্থানীয়রা সিএনজি উদ্ধার করলেও এখনও নদে পড়ে আছে ট্রাকটি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। ইফতেখার রায়হানের প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন ফরহাদ আহমেদ বাবু। ভোররাতে ঢাকা থেকে বের হচ্ছিল একটি ড্রাম ট্রাক। যখন তুরাগ নদী পার হতে অস্থায়ী বেইলি ব্রিজে ওঠে তখন হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে সেতুটি। এতে নদীতে পড়ে যায় ট্রাকটি। সাথে ছিল আরও একটি সিএনজি। ঘটনার পরপরই সেটি উদ্ধার করে স্থানীয়রা। আওয়াজ হলো কি, ট্রাকও নাই সিএনজিও নাই। দৌড়ে আইলাম, আইদি ট্রাক ওপর নিচে, সিএনজিও নিচে, এন আবার নিচে 4-5 জন নামছে, নামে আবার ড্রাইভারে উদ্ধার করে দিচ্ছে। না হয়তো খুব একটা না, হালকা পাতলা ব্যথা করতে পারছে। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে ধীরগতিতে যান চলাচল করলেও বন্ধ রয়েছে ময়মনসিংহমুখী লেন। দিনভর এ পথে চলাচলকারীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে। বিশেষ করে অফিসগামী ও অফিস থেকে ফেরত যাত্রীরা সবথেকে বেশি বিপাকে পড়েছেন। ভেঙে পড়া বেইলি ব্রিজের পাশে বিআরটির আরেকটি বেইলি ব্রিজ থাকলেও সেটিও সংস্কার কাজের জন্য 2 মাস বন্ধ রয়েছে। ব্রিজটি ব্যবহারকারী যাত্রী ও চালকরা ক্ষোভ প্রকাশ করে জানান, এর আগেও বেশ কয়েকবার বেইলি ব্রিজটিতে ফাটল ধরেছিল, কিন্তু লোক দেখানোর সংস্কার করার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই জন্য সড়ক ও জনপথ বিভাগ এবং বিআরটির প্রকল্পের ঠিকাদারদের উদাসীনতাকে দায়ী করছেন তারা। এই রাস্তার 3 মাস ধরে 6 মাস ধরে তারা কাজ করতেছে। ওই যারা একটা গ্যাসের বোতল এখন বাড়িতে ওই এটা উড়াইতেছে, ওই আর কোনো কাজ নাই, ওরা আবার দুবার হইতে তারা জায়গা। আজকে 5-6 মাস ধরে তো যে কাজ করে, কিছু কিছু কাজ করে, তারা কিছু কিছু কাজ করে চলে যায়। ঠিক মতো কাজই করা হয় না তাদেরকে। অবহেলা, শুধু অবহেলা আমাদের দেশটা। এই যে এই ব্রিজটা তো এগুলো সংস্কার করে না, তো সেই যে একবার করে রাখছে, এটা তো আরো আগে হওয়ার কথা। আগে থেকে দুর্বল হয়ে গেছে, নোয়াটা জং ধরে গেছে। জং ধরার কারণে ওটা একটু না প্রেশার পালে তো ওটা ভেঙে চলে যাবে। এদিকে বেইলি ব্রিজের পাশেই পিলারে ঝুলছে সড়ক ও জনপথ বিভাগের একটি সতর্কীকরণ সাইনবোর্ড, যেখানে 10 টনের অধিক ভারী যানবাহন চলাচলের বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এই ব্রিজটা অস্থায়ী 6 মাসের জন্য করা হয়েছিল, এটা সম্ভবত 22 সালে। এই 6 আজকে 2 বছর হয়ে গেছে। এটা এই ব্রিজটা শুধু আপনার হইল হালকা যানবাহন এবং লোকজন পারাপারের জন্যই করা হয়েছিল, কিন্তু ড্রাম ট্রাক, তারপরে কংক্রিট মিক্সচার, এগুলি চলার কথা ছিল না। এদিকে দুর্ঘটনার পর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে জিএমপি ট্রাফিক বিভাগ। এ পথে যাত্রী ও পরিবহন চালকদের বিআরটি ফ্লাইওভার ও কামারপাড়া মল্লুগেট সড়ক হয়ে চলাচলের জন্য বলা হয়েছে। আমরা ইয়ার সাথে ডিএমপির সাথে কথা বলেছি, বলে আমাদের বেশি এই রাস্তাতে যে গাড়িগুলো আছে বড় বড় যানগুলো, সেগুলো আমরা কামারপাড়া হয়ে মুন্নুগেট দিয়ে দিয়েছি, এবং কিছু গাড়ি আমরা ফ্লাইওভারের উপর দিয়ে দিচ্ছি। এবং অল্টারনেটিভ হিসেবে একটা বেইলি ব্রিজ যেটা আমাদের রেডি আছে, ওটা চালু করার জন্য তারা কাজ করছে, যে প্রারম্ভিক যে কাজগুলো সেটা তারা করছে। দুর্ঘটনার পর ঘন্টার পর ঘন্টা ট্রাকটি নদীতে পড়ে থাকলেও উদ্ধার কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে দেখা দেয় সমন্বয়হীনতা। এখন গাজীপুর। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল আনার কথা বলে 335 কোটি টাকা খরচে নির্মাণ করা হয় রূপপুর রেল স্টেশন। অথচ উদ্বোধনের 2 বছরেও মালামাল আসেনি একবারও। অযত্নে পড়ে আছে কোটি টাকার যন্ত্রাংশ। এ নিয়ে 2 প্রতিষ্ঠানের অভিযোগ, পাল্টা অভিযোগে অনিশ্চিত রূপপুর স্টেশনের ভবিষ্যৎ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সিফাত শাহরিয়ার জানাচ্ছেন বিস্তারিত, আর ক্যামেরায় ছিলেন রিপন হাসান। চকচকে লাগেজ ভ্যান, সদ্য ভারত থেকে কেনা ওয়াগন, নতুন রেলপথ।
পাকশী রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর তীরে ঠায় দাঁড়িয়ে আস্ত এক স্টেশন। প্ল্যাটফর্ম থেকে উকি দিলে অদূরে দেখা মিলবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। ট্রেন আছে, পণ্যবাহী সারি সারি ওয়াগনও আছে, নেই শুধু কোনো কার্যক্রম। মাসের পর মাস এভাবে পড়ে আছে শত কোটি টাকার সরঞ্জাম। কথা ছিল এই স্টেশনে আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল। এমন আশা দেখিয়ে প্রায় 2 বছর আগে এই স্টেশন উদ্বোধন করেন শেখ হাসিনা। অথচ 2 বছরে কোনো পণ্য আসেনি এই স্টেশনে। তাতে এটি এখন গোচারণ ভূমি আর পিকনিক স্পট। চালু থাকলে তো বাজান নিজেও বাঁচবো বাজান, লোকজন যাওয়া আসা করবে, 5টা মানুষ হাঁটবে, আমিও তো বাঁচবো বাজান না। চালু হয় তাহলে এলাকার লোক বাঁচতো, বহুত লোক কাজ কাম করে খাইতো। এটা ভূতের বাড়ি হয়েছে, এখন নিরাপত্তারা পাহারা দেয়, গরু ছাগল মানুষজন খাওয়ায়। মালগাড়িতে মাল নাই, এই নতুন মালগাড়ি ওই 1 সপ্তাহ পর পর আসে শান্ডিং মান্ডিং করে আবার চলে যায়। 335 কোটি টাকা খরচে নির্মিত রেলপথের ভবিষ্যৎ জানতে স্টেশন ভবনে গিয়ে দেখা মেলেনি কোনো কর্মকর্তার। জানা গেল শুধুমাত্র রেলওয়ে নিরাপত্তা কর্মী ছাড়া কেউ আসেন না স্টেশনে। আচ্ছা, তারপরে রেলওয়ে কর্মকর্তা কেউই থাকে না? না না, কোনো সময় এই স্টেশনের কোনো কার্যক্রমই নাই, কোথায় টোটালি বন্ধ। যাদের খেয়াল রাখার কথা সেই পাকশী বিভাগীয় অফিস থেকে মেলেনি কোনো সদুত্তর। ওরা ওদের কোনো সেফটি বা কোনো কারণে করছে কিনা এটা তো আমরা বলতে পারবো না। আমাদের লাইনে তো কোনো ট্রেন তো ঢুকতেছে, তাদের ডিমান্ডের উপরে হয়েছে। এখন কেন তারা সরে যাচ্ছে, তাদের কোনো সেফটি বা কোনো কিছুর ইস্যু আছে কিনা এটা তো। রেলের সদ্যবিদায়ী মহাপরিচালক বলছেন, ব্যবহার উপযোগী করে রাখা হয়েছে স্টেশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাইলেই ব্যবহার করতে পারবে। আমাদের পক্ষ থেকে এটা পুরোপুরি ব্যবহার উপযোগী করা হয়েছে। এখন যখনই এই রূপপুর প্রকল্পের জন্য তারা কাজের জন্য যখনই তারা এটা চাহিদা দেবে অথবা যখন তারা চাইবে তখন এটা তারা ব্যবহার করতে পারবে। যদিও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিচালকের কণ্ঠে ভিন্ন সুর। বলছেন এটা রেলওয়ের উপর নির্ভর করে। এটা টোটালি নির্ভর করতেছে বাংলাদেশ রেলের উপরে। এটা রূপপুর প্রকল্পের সাথে সংশ্লিষ্ট না। বর্তমানে এই ধরনের ট্রান্সপোর্ট প্ল্যান যেটা হচ্ছে, এই ট্রান্সপোর্ট প্ল্যানের মধ্যে এই রেল লাইন ব্যবহার করে কোনো মালামাল আনয়ন করা হবে এই ধরনের কোনো পরিকল্পনা আপাতত নেই। দুই প্রতিষ্ঠানের অভিযোগ পাল্টা অভিযোগে অনিশ্চিত রূপপুর স্টেশনের ভবিষ্যৎ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবহেলার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুরো প্রজেক্টগুলো নেওয়াই হয়েছে হরিলুটির উদ্দেশ্যে। আমরা তো এগুলোর প্রত্যেকটারই অ্যাকাউন্টেবল করতে চাচ্ছি। এগুলোর এগেনস্টে কেস হওয়া উচিত। যারা যারা এগুলোর সাথে জড়িত সবগুলোর এগেনস্টে কেস হওয়া উচিত। প্রত্যেকটার ক্ষেত্রে কেস হওয়া উচিত। বাংলাদেশের যেখানে পুরাতন রেল লাইন হওয়ার কারণে প্রায়শ আমরা দেখি ট্রেন দুর্ঘটনায় পড়েছে, তবে কোটি টাকা খরচে এই রূপপুরে নতুন রেল লাইন করার পরও দীর্ঘদিন ব্যবহার না করার কারণে এর লোহার উপরের পাতে যেখান দিয়ে ট্রেন যাওয়ার কথা সেখানে মরিচা ধরেছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি শুধু অর্থের অপচয়ই নয়, বরং কর্তৃপক্ষের অদূরদর্শিতাও। সিফাত শাহরিয়ার, এখন, রূপপুর, পাবনা। রাজনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতার কারণেই সাংবাদিকদের ঐক্য নষ্ট হয়েছে, যার ফলে সংবাদকর্মীদের অধিকার রক্ষা হচ্ছে না। সকালে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন বিজেসির সম্প্রচার সম্মেলনে এমন মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে অনেক গণমাধ্যম কর্মীরা অতি উৎসাহী হয়ে দলীয় সাংবাদিকতা করেছেন। এখনও অনেকের মধ্যে স্বনিয়ন্ত্রণের অভ্যাস রয়ে গেছে। তাই গণমাধ্যমে সংস্কার আনতে হলে আগে প্রতিষ্ঠানগুলোর অতীত ভূমিকা নিয়ে নিজেদের মধ্যেই পর্যালোচনা করতে হবে। সম্মেলনে তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি গণমাধ্যমের অধিকার নিয়ে কথা বলেন বিজেসির সদস্য নেতৃবৃন্দ। কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবির প্রতি সংহতি জানান জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধের ভাই। এ সময় স্বামী হত্যার বিচার চান জুলাই আন্দোলনের শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী।
দেশের বাইরের প্রসঙ্গ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় অন্তত 16 সেনা সদস্য নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 5 জন। শুক্রবার রাতে আফগান সীমান্ত লাগোয়া খাইবার পখতুনখোয়া প্রদেশের মাকেন এলাকায় এই ঘটনা ঘটে। ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। জানা গেছে 30 জনের মতো একটি সশস্ত্র দল মধ্যরাতে সেনা চৌকি ঘেরাও করে 3 দিক থেকে আক্রমণ শুরু করে। প্রায় 2 ঘন্টা ধরে চলে এই হামলা। ইয়েমেন থেকে ছোড়া প্রজেক্টাইল মিসাইলের আঘাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে অন্তত 16 জন আহত হয়েছে। শনিবার ইসরায়েলি অলাভজনক সংস্থা মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায় আহতদের অবস্থা গুরুতর নয়। তবে ইয়েমেন থেকে ছোড়া মিসাইলের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তারা। সংস্থাটির প্যারামেডিকদের দাবি, মিসাইলের আঘাতে ভেঙে যাওয়া গ্লাসের টুকরো কয়েকজনের শরীরে মিথ্যে দেখা গেছে। খেলার প্রসঙ্গ। 10 বছরের জন্য বাফুফেকে এম এ আজিজ স্টেডিয়াম লিজ দিয়েছে এনএসসি। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার আশা, জানুয়ারি থেকে খেলার উপযোগী হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম। এসকে শাওনের প্রতিবেদনে বিস্তারিত। সংস্কার শেষ না হয় প্রায় 3.5 বছর ধরে কোনো ম্যাচই করায়নি দেশের ফুটবলের প্রধান মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এই ঘাটতি পূরণে তাই ঘরোয়া ফুটবল লিগের শীর্ষ আসরের বেশিরভাগ ম্যাচই হচ্ছে ঢাকার বাইরে মানহীন ভেন্যুতে। এ নিয়ে হতাশা জানিয়েছিলেন স্বয়ং বাফুফের সভাপতি। আমাদের বর্তমানে 3টা এডিশনাল মাঠ আছে, স্টেডিয়াম আছে, যেখানে আমাদের স্বীকার করতে হয় যে বাংলাদেশের টপ প্লেয়ারদের জন্য ওই খেলা উপযুক্ত নয়। তবে ভেন্যু নিয়ে বাফুফেকে এবার সুখবর দিলেন ক্রীড়া উপদেষ্টা। জানালেন লম্বা সময়ের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ব্যবহারের অনুমতি পেয়েছে ফুটবল ফেডারেশন। বললেন বঙ্গবন্ধু স্টেডিয়ামেও ম্যাচ গড়াবে শিগগিরই। এটা আমাকে লাস্ট যে কমিটমেন্ট করা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে এটার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। আশা করি জানুয়ারি থেকেই খেলা মাঠে ফিরবে। এবং আপনারা হয়তো জানেন যে আমরা এম এ আজিজ স্টেডিয়ামটা অলরেডি 10 বছরের জন্য বাফুফেকে লিজ দিয়ে দেওয়া হয়েছে, সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে। নানা ধাপ পেরিয়ে ফিফার কাছ থেকে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশ দলে ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার খেলবেন, তা দেশের ফুটবলে আলোচিত ঘটনা, যা বাংলাদেশের ফুটবলের জন্য ইতিবাচক বলে মনে করছেন ক্রীড়া উপদেষ্টা। এটা একটা শুরু, যে যারা ডায়াসপোরা বিভিন্ন দেশে খেলেন, বিভিন্ন ক্লাবে খেলেন, তাদের বাংলাদেশে আসার ক্ষেত্রে, বাংলাদেশে খেলার ক্ষেত্রে হামজা চৌধুরীর ইনক্লুশনটা একটা তাদের জন্য একটা আশার সঞ্চার করবে বলে আমি মনে করি। এসকে শাওন, এখন ঢাকা। শেষ করছি শান্তবাজার। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জুলাই অভ্যুত্থানে 858 জন শহীদ, প্রাথমিক তালিকা প্রকাশ। দলীয় স্বার্থে পুলিশকে অপরাধে জড়ানো হয় বললেন আইজিপি। রাজনৈতিক সংকটে ঐক্যে জোর বিএনপির, 12 দলীয় জোট ও সমমনাদের সঙ্গে বৈঠক। 2025 সালে নির্বাচন সম্ভব বলছে জামাত। শিক্ষার্থী নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো বুয়েটে বিক্ষোভ, মামলা নিতে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। এবং ডলারের দামে অস্থিরতা কমাতে আসছে নতুন পদ্ধতি, শেয়ার বাজারে স্থবিরতায় নিয়ন্ত্রক সংস্থাকে দায় দিলেন অর্থ উপদেষ্টা। বিনিয়োগকারীদের দায়ী করছে না, যারা প্লেয়ার ভেতরে, যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। এ ছিল শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করতে হবে www.ekon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।